ইউরোপের ইহুদিদের জন্য নিরাপদ আশ্রয়, এই তথাকথিত স্বপ্ন দেখিয়েই শুরু হয়েছিল জায়নবাদের। কিন্তু একটা জাতির সেই তথাকথিত স্বপ্ন কিভাবে অন্য একটা জাতির দুঃস্বপ্নে পরিণত হলো? কেন জায়নবাদ আজ একটা অভিশপ্ত শব্দ? জায়নবাদের মূল মন্ত্র ছিল জনমানবহীন ভূমিতে গৃহহীন মানুষের জন্য। কিন্তু সত্যটা ছিল ভিন্ন। ফিলিস্তিন কখনোই জনমানবহীন ছিল না। সেখানে বাস করত শতাব্দীর পর শতাব্দী ধরে বহু সংখ্যক মুসলমান আর অল্প কিছু খ্রিস্টান আরব। তাদের অস্তিত্বকে অস্বীকার করা হলো, তাদের ইতিহাসকে মুছে ফেলা হলো। থিওডর হার্টজলের মতো স্বপ্নদ্রষ্টারা যুক্তি দিয়েছিলেন ইহুদিদের নিরাপত্তা কেবল এই ভূমিতেই সম্ভব। এই লক্ষ্য থেকেই একটা রাজনৈতিক দর্শনশাস্ত্রের উত্থান ঘটানো হয়, যা ফিলিস্তিনিকে ইহুদিদের প্রাচীন মাতৃভূমি হিসেবে চিহ্নিত করে সেখানে একটা রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম শুরু করা হয়। কিন্তু এক জনগোষ্ঠীর স্বপ্ন পূরণের এই যাত্রা কিভাবে অন্য একটা জনগোষ্ঠীর জন্য অন্তহীন এক দুঃস্বপ্নে পরিণত হলো? কেন আজ জায়নবাদ শব্দটি শান্তি বা নিরাপত্তার পরিবর্তে ঔপনিবেশিকতাবাদ, উচ্ছেদ এবং রক্তের সমর্থক হয়ে উঠেছে? জায়নবাদের প্রচারণার মূলে ছিল একটা শক্তিশালী প্রতারণাপূর্ণ স্লোগান, আ ল্যান্ড উইদাউট এ পিপল ফর এ পিপল উইদাউট এ ল্যান্ড, অর্থাৎ জনমানবহীন ভূমিতে গৃহহীন মানুষের জন্য। এই স্লোগানটি সফলভাবে ফিলিস্তিনকে এমন একটা শূন্য প্রান্তর হিসেবে বিশ্বের কাছে চিত্রিত করা হয়েছিল যেন তা কেবল নতুন বসতি স্থাপনের অপেক্ষায় ছিল। কিন্তু বাস্তবতা, যেটা বলছিলাম, আগের মতোই পুরোপুরি ভিন্ন। ফিলিস্তিনি কখনোই জনমানবহীন ছিল না। শতাব্দীর পর শতাব্দী ধরে এটা ছিল মুসলমানদের এবং অল্প কিছু খ্রিস্টানদের এক মিশ্র সমাজের আবাসভূমি। জায়নবাদী বয়ান সুকৌশলে এই প্রতিষ্ঠিত সমাজ ও তাদের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতিকে অস্বীকার করে, যেন তাদের কোনো অস্তিত্বই নেই। এই ঐতিহাসিক সত্যতাকে মুছে ফেলার মধ্য দিয়েই জায়নবাদী প্রকল্পের ভিত্তি স্থাপন করা হয়েছিল। থিওডর হার্টজল এবং অন্যান্য জায়নবাদী নেতারা ফিলিস্তিনের জমিকে উদ্ধার করার কথা বলতেন, কিন্তু এই উদ্ধার শব্দের আড়ালে লুকিয়েছিল একটা নির্মম বাস্তবতা। পরিকল্পিতভাবে স্থানীয় আরব কৃষকদের তাদের পূর্বপুরুষের ভিটামাটি থেকে উচ্ছেদ করা শুরু হয়, যা একসময় শান্তিপূর্ণ সহাবস্থানের ভূমি ছিল, তা ধীরে ধীরে পরিণত হয় জাতিগত বিভাজন আর ঘৃণার উর্বর ক্ষেত্রে। এভাবেই এক জনগোষ্ঠীর জন্য নিরাপদ আবাস তৈরির নামে এখানকার আদি জনগোষ্ঠীর আর্থিক ও সামাজিক কাঠামো সম্পূর্ণ ধ্বংস করার 100 বছর মেয়াদী প্রক্রিয়া শুরু হয়। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার মুহূর্তটি ইহুদিদের জন্য বিজয়ের হলেও ফিলিস্তিনের মুসলমানদের জন্য তা ছিল নাকাবা বা মহাবিপর্যয়ের সূচনা। এ সময় 7 লাখেরও বেশি ফিলিস্তিনিকে বন্দুকের মুখে এবং পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে তাদের বাড়িঘর, গ্রাম এবং শহর থেকে বিতাড়িত করা হয়। তাদের গ্রামগুলো বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়, নাম পরিবর্তন করে হিব্রু নাম দেওয়া হয়, যেন ভবিষ্যৎ প্রজন্ম তাদের শেকড়ের কোনো চিহ্নই না খুঁজে পায়। যেই শরণার্থীরা সেদিন ঘর ছেড়েছিলেন তারা ভেবেছিলেন কিছুদিন পরেই হয়তো ফিরে আসতে পারবেন, কিন্তু সেই ফেরা আর কখনোই হয়নি। আজও তাদের বংশধরেরা বিশ্বের বিভিন্ন শরণার্থী শিবিরে একটি পরিচয়হীন জীবনযাপন করছে। নিজের ভূমিতে ফেরার অধিকারটুকু যাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। ইসরায়েলের রাষ্ট্রের জন্ম কোনো শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে হয়নি। এর পেছনে ছিল জায়নবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর ধারাবাহিক সন্ত্রাস। ইরগুন এবং লেহি এর মতো সংগঠনগুলো আরবদের উপর অসংখ্য হামলা চালায়। 1946 সালে কিং ডেভিড হোটেলে তাদের বোমা হামলায় 91 জন নিরীহ মানুষ নিহত হয়। এই হামলার অন্যতম পরিকল্পনাকারী মোনারেম বেগিন পরবর্তীতে ইসরায়েলের প্রধানমন্ত্রী হয়েছিলেন, এমনকি নোবেল শান্তি পুরস্কারও পেয়েছিলেন। এর চেয়েও ভয়াবহ ছিল 1948 সালের দির ইয়াসিন গণহত্যা। এই গ্রামে ইরগুন ও লেহির সদস্যরা নারী শিশুসহ শতাধিক নিরস্ত্র গ্রামবাসীকে নৃশংসভাবে হত্যা করে। এই গণহত্যার খবর বিদ্যুৎ গতিতে ছড়িয়ে দেওয়া হয়, যার মূল উদ্দেশ্য ছিল আরবদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা, যাতে তারা ভয়ে নিজেদের ঘর বাড়ি ছেড়ে পালায়।
সন্ত্রাস এবং গণহত্যা ছিল তাদের রাষ্ট্র গঠনের একটা সুপরিকল্পিত কৌশল। জায়নবাদী নেতারা ইউরোপীয় শক্তিগুলোর কাছে নিজেদের প্রকল্পকে বর্বরতার বিরুদ্ধে সভ্যতার প্রাচীর হিসেবে উপস্থাপন করেছিলেন। কিন্তু এই সভ্যতার মুখোশের আড়ালে তারা এমন এক বর্ণবাদী ও ঔপনিবেশিক নীতি বাস্তবায়ন করেন যা এক জাতির অন্য জাতির চেয়ে শ্রেষ্ঠ বলে প্রতিষ্ঠার ষড়যন্ত্র। এই কারণে 1975 সালে জাতিসংঘে একটা প্রস্তাবে জায়নবাদকে বর্ণবাদের একটি রূপ হিসাবে চিহ্নিত করা হয়েছিল। যদিও রাজনৈতিক চাপে পরে সেই প্রস্তাব প্রত্যাহার করা হয়, কিন্তু এর সভ্যতা আজও ফিলিস্তিনের বাস্তবতায় দৃশ্যমান। ইসরায়েলের ভূমি আইন, নাগরিকত্ব আইন এবং সামরিক শাসন সবকিছুই ইহুদি নাগরিকদের জন্য এক ধরনের সুযোগ সুবিধা এবং ফিলিস্তিনিদের জন্য অন্য ধরনের বৈষম্যমূলক ব্যবস্থা নিশ্চিত করে, যা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনের কথাই মনে করিয়ে দেয়। জায়নবাদের আঘাত কোনো ভূমি বা রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এটি মুসলিম ও খ্রিস্টান উভয় সম্প্রদায়ের আধ্যাত্মিক অনুভূতিতেও গভীর ক্ষত সৃষ্টি করেছে। বিশেষ করে জেরুজালেম এবং সেখানে অবস্থানরত আল আকসা মসজিদ মুসলমানদের জন্য মক্কা ও মদিনার পর তৃতীয় পবিত্রতম স্থান। শতাব্দীর পর শতাব্দী ধরে এই পবিত্র শহরের উপর মুসলমানদের যে ঐতিহাসিক ও আধ্যাত্মিক অধিকার ছিল, জায়নবাদী রাষ্ট্র তা কেড়ে নিয়েছে। এই দখলদারিত্ব শুধু একটা রাজনৈতিক সংঘাত নয়, এটি মুসলমান বিশ্বের জন্য একটা গভীর ধর্মীয় অপমান। এই আধ্যাত্মিক ক্ষতই ফিলিস্তিনি সংকটকে সমগ্র মুসলিম উম্মার আবেগের বিষয়ে পরিণত করেছে। শুনলে অবাক হবেন, বহু অর্থোডক্স ইহুদিও জায়নবাদের এহেন সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘোর বিরোধী। তারা বিশ্বাস করে অন্যের ভূমি দখল করে এবং অবিচার ও রক্তের উপর প্রতিষ্ঠিত কোনো রাষ্ট্র কখনোই প্রকৃত শান্তি বা নিরাপত্তা আনতে পারে না। জায়নবাদ যে জাতিগত বিদ্বেষ ও সহিংসতার আগুন প্রায় 1 শতাব্দীর আগে জ্বালিয়েছিল, তা আজও ফিলিস্তিনের মাটিতে দাউ দাউ করে জ্বলছে। সেই আগুনে পুড়ছে মানবতা, ন্যায় বিচার এবং একটি শান্তিময় ভবিষ্যতের গল্প। যতক্ষণ পর্যন্ত বিশ্বমোড়লেরা জায়নবাদের এই ঐতিহাসিক সন্ত্রাস এবং এর দ্বারা সৃষ্ট অবিচারকে স্বীকার করবে না, ততক্ষণ পর্যন্ত মধ্যপ্রাচ্যের শান্তি এক মরীচিকা হয়ে থেকে যাবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।